সিটি 3 করতেছি, কারণ ওটা তো ভালো করতে হবে এবং এটা হচ্ছে তোমার যা পাবা তাই যোগ হবে। সিটি 3 না, সরি সিটি 4, তাই না? এখানে যা সিটি 3 তো হবে তোমার গেমের উপরে, আর সিটি 4 হচ্ছে CO3, যেটা নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং টেকনিক। তাহলে ওটাই করলাম যাতে তোমরা আগে থেকে একটু প্রিপারেশন নিতে পারো। এখন এখানে সাধারণত সোফার যেটা করছে আমি 3টা টেকনিক নিয়ে আলোচনা করছি, আর ল্যাবে তোমরা একটা শিখছো। নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং টেকনিকে অনেকগুলো আছে, এখানে তো কয়েকটা, বেশ আরো কিছু আছে। তার মধ্যে তোমরা ল্যাবে একটা শিখে ফেলছো, কাজ করছো, যেটার উপর আমরা অ্যাসাইনমেন্টও দেখছি এবং ল্যাব এক্সামও হবে। আর এছাড়াও আমরা থিওরিতে আরো 3টা পড়ি। একটা হচ্ছে তোমার প্রপোজিশনাল লজিক, একটা হচ্ছে প্রেডিকেট লজিক, আরটা হচ্ছে তোমার ফাজি লজিক। তো এগুলো সবই লজিকের উপর বেসড করে। তো সবসময় 3টা পড়াই, এবার মনে হচ্ছে একটু শর্টকাট করতে হতে পারে, তো ওইটা হয়তো বা আমি আনসার্টেনিটি থেকে করতে পারি। আপাতত এটা পড়াচ্ছি তোমাদের আমি। আর এটা হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা পার্ট, মানে খুবই বেসিক পার্ট। এনএলপি নিয়ে যারা কাজ করতেছো, এনএলপিতে আমাদের এই নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং টেকনিকে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং পার্ট আছে। তো এখানে তারই কিছুটা ভাইবস তোমরা পাবা এসসিওটাতে, CO3। তো আমি দেখি হয়তো সব পড়াবো না, অল্প অল্প করে 3টা একটু টাচ করে দেব। তো নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং এর যেটা বলতেছিলাম, যে এখানে আসলে আমাদের বেশ কিছু টেকনিক আছে। তো আমরা প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক এন্ড ফাজি লজিক, এই 3টা হচ্ছে ক্লাস থিওরিতে আলোচনা করব। এছাড়াও আমাদের সিমেন্টিক নেট আছে, ফ্রেম আছে, স্ক্রিপ্টস আছে, এদিকে প্রোলগ আছে। তো নলেজ রিপ্রেজেন্টেশন রিজনিং টেকনিকটা কি, বা এটা কেন প্রয়োজন হয়, যেহেতু এটা নিয়ে পড়বো, তো এটা কেন কি জিনিস এবং এটা কি জন্য দরকার হয় আমাদের, সেটা একটু ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। তো যদি বলি নলেজ রিপ্রেজেন্টেশন এন্ড রিজনিং টেকনিক কি, তাহলে আমাদের বলতে হবে যে প্রথম ডেফিনেশনটা সিম্বলিক এনকোডিং অফ প্রপোজিশনস। তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে কিছু জিনিস করছো, যার কিছু জিনিস এখানে রিকল পাবা, কমন পাবা ডিসক্রিট ম্যাথে যেগুলো করে আসছো। বিশেষ করে তোমার একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু বের করা, হ্যাঁ, এই স্টেটমেন্টটা কি ট্রু কিনা, বা সমস্ত ইন্টারপ্রিটেশনের জন্য এটা কোন ধরনের ট্রুথ ভ্যালু ক্যারি করে, ওই বিষয়গুলো সামনে থাকবে। Symbolic encoding of proposition believed by some agent and their manipulation to produce proposition that are believed by the agent but not explicitly stated in the knowledge base. তো এটা আমরা প্রোলগ নিয়ে কাজ করার সময় কিন্তু করছি, যে নলেজ বেসে নাই, কিন্তু আমরা তাদের মধ্যে যে ফ্যাক্টগুলো ছিল তাদের মধ্যে লজিক্যাল রিলেশন দিয়ে, তার মানে কি এক্সিস্টিং ফ্যাক্ট বা ইনফরমেশনকে ম্যানিপুলেট করে আমরা নতুন কিছু প্রডিউস করছি না প্রোলগে। সো ওই জিনিসটাই। তো আমরা এখানে কি করব, প্রপোজিশন বলতে আসলে তুমি কোনো ফ্যাক্টকে বোঝাতে পারো, কোনো স্টেটমেন্টকে বোঝাতে পারো, সেটাকে আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখাবো ইন কি বলে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিকে। তো আসলে আমরা যখন একটা এজেন্টের কথা চিন্তা করি, তো আমাদের এজেন্টের নলেজ বেস যত বেশি বড় হবে, সে তত বেশি নলেজেবল হবে, লাইক হিউম্যান বিং, তাই না? তো এখন তুমি পুরো বিশ্ব সম্পর্কে, পৃথিবী সম্পর্কে তো ডাটা রাখতে গেলে তোমার কি লাগবে, অনেক স্পেস লাগবে, হিউজ। তোমার নলেজ বেস হবে অনেক বেশি হিউজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এনকোড করতে পারি, সিম্বলিক রিপ্রেজেন্টেশন করতে পারি, যে একটা সিম্বল দিয়ে পুরো একটা প্রপোজিশনকে বোঝাচ্ছে, পুরো একটা স্টেটমেন্টকে বোঝাচ্ছে, তাহলে আমাদের কি হয়, নলেজ বেসটা শ্রিঙ্ক করে আসে, হ্যাঁ, আমাদের স্পেস ইয়েটা কমে যায়, কম্প্রেসড হয়ে যাবে নলেজ বেসটা। তো এই জন্য আসলে আমাদের নলেজ রিপ্রেজেন্টেশন ডিজাইনিং টেকনিক দরকার। সো আমাদের এখানে যদি বলে এটার ব্লক ডায়াগ্রামটা কি, মানে কম্পোনেন্ট যেগুলো লাগবে মাস্ট, সেটা হচ্ছে এটা তো আমরা অলরেডি করছি। তোমার হচ্ছে নলেজ বেস, আর একটা রুল ইঞ্জিন থাকে, আর এদিকে থাকে অ্যাকশন, আরটা ছিল এনভায়রনমেন্ট, তাই না? তো এনভায়রনমেন্টে আসলে সে এনভায়রনমেন্টে আগে এনভায়রনমেন্ট থেকে সেন্স করে,
তারপরে তার ভেতরে যে নলেজ বেসটা দেওয়া হয়েছে সেগুলো দেশে রুল ইঞ্জিনের মাধ্যমে বা ইনফারেন্স ইঞ্জিনের মাধ্যমে প্রসেস করে অ্যাকশনটাকে একটা ডিসিশন নেয়, তারপর সেই ডিসিশনটাকে অ্যাকশনে এক্সিকিউট করে কোথায়, এনভায়রনমেন্টে। সো এই পার্টগুলো লাগবে, আগে এনভায়রনমেন্ট থেকে তাকে সেন্স করে আসতে হবে। দ্য নলেজ রিপ্রেজেন্টেশন সাইকেল বা নলেজ সাইকেল যেটা, তার মধ্যে এই যে দেখো আমরা এই এক্সপার্ট সিস্টেম যখন পড়ছিলাম সেখানেও কিছু জিনিস ছিল, মাস্ট যেগুলো থাকবে। এনভায়রনমেন্ট থেকে পারসিভ করবে, লার্ন করবে, তারপরে তার ভেতরে আমরা নলেজ বেস দিব, এরপর রিজনিং প্রসেস থাকবে, এরপরে সে কি প্ল্যান বা ডিসিশন নিয়ে ফাইনালি এক্সিকিউশন। আচ্ছা, এটা এক্সিকিউশন হবে, হ্যাঁ, এটা নেট থেকে নেওয়া, এটা এডুকেশন না, এটা হবে এক্সিকিউশন। এটা তোমরা ভুল লিখো না, হ্যাঁ, এটা এক্সিকিউশন। সো এই প্রসেস, এই স্টেপগুলোর মাধ্যমে আসলে তোমার নলেজ রিপ্রেজেন্টেশন সাইকেলটা কমপ্লিট হয় আনটিল কি বলা যায়, ডিসিশন মেকিং অর এক্সিকিউশন অফ দ্য অ্যাকশন। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের আজকে প্রথম নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক, এটা কিন্তু নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক, হ্যাঁ, প্রপোজিশনাল লজিক, যেটা টোটালি হচ্ছে ট্রুথ ভ্যালুর উপর ডিপেন্ড করে। সো ট্রুথ ভ্যালু কি হতে পারে একটা স্টেটমেন্টের? সো জাহিদ ইজ এ 4-1 সিএসসি স্টুডেন্ট, এটা একটা স্টেটমেন্ট, তাই না? এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই। তো এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু কি হতে পারে? স্টুডেন্ট ট্রুথ ভ্যালু কি? আইদার ট্রু অথবা ফলস। ঠিক আছে, ট্রুথ ভ্যালু বলতে আমরা দুটো ভ্যালুকে বোঝাই, আইদার ট্রু হবে অথবা ফলস হবে। তো আমরা ধরো ডিজিটাল লজিকে বা ইভেন ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমরা হয়তো বা না, ডিসক্রিট ম্যাথে হয়তো বা ট্রু ফলস দিয়ে করছো, ডিজিটাল লজিকে 0-1। সো এখানে এআইতে যখন নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক নিয়ে আমরা পড়তেছি বা খাতায় আমরা যখন এগুলা বিভিন্ন কেস স্টাডির অ্যানালাইসিস করব, সেখানে 0-1 লিখবো না, আমরা ট্রু ফলস লিখবো, ট্রুথ ভ্যালু। তো প্রপোজিশনাল লজিক অলওয়েজ শুধুমাত্র তোমার ট্রুথ ভ্যালুর উপর নির্ভর করে কাজ করে। সেখানে আমরা যেটা শুরুতে বললাম যে এই নলেজ রিপ্রেজেন্টেশন রিজনিং, সরি আমার একটু হচ্ছে, নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং টেকনিক হচ্ছে একটা সিম্বলিক ইনকোডিং টেকনিক। কার? ডিফারেন্ট ফ্যাক্টসের, প্রপোজিশনের, স্টেটমেন্টের, যেটাই বলি না কেন আমরা। তো কি করব তাহলে, পুরো যে ধরো আমি বললাম জাহিদ ইজ এ 4-1 সিএসসি স্টুডেন্ট, এই পুরো একটা স্টেটমেন্টকে একটা মাত্র সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা পি হোক, কিউ হোক, এ হোক, বি হোক, যেটাই হোক। বাট সেগুলো আমাদের অ্যাসাইন করে নিতে হয় যে পিতে আমি কোন ফ্যাক্টটাকে রাখতেছি, কোন স্টেটমেন্টটাকে রাখতেছি। তো আমরা যে কোনো সিম্বলই ইউজ করতে পারবো, আলফাবেটিক যে কোনো সিম্বল ইউজ করতে পারবো এ থেকে জেড পর্যন্ত, হাউএভার এক্সেপ্ট দুইটা সিম্বল। সেটা কি বলো? টিআরএফ, এক্স্যাক্টলি। কারণ টিআরএফ হচ্ছে তোমার ট্রুথ ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। তো আমার ধরো পিতে একটা স্টেটমেন্ট আছে, কিউতে একটা স্টেটমেন্ট আছে, তারপরে তাদের ভেতরে আমি একটা লজিক্যাল রিলেশন দিচ্ছি কমপ্লেক্স বানানোর জন্য। তো ওটা কি ট্রু হবে না ফলস হবে, সেটা তো তুমি আলটিমেটলি ট্রু আর ফলস থেকেই পাবা। সেই জন্য ট্রু অ্যান্ড ফলস, দ্যাট মিনস টি অ্যান্ড এফ, এই দুটো সিম্বলকে কখনো আমরা কোনো প্রপোজিশন বা কোনো ফ্যাক্টস বা কোনো স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করার কাজে ইউজ করতে পারবো না অ্যাজ এ সিম্বল। আদারওয়াইজ এর থেকে জেড পর্যন্ত যে কোনো সিম্বলই ইউজ করা যাবে। অ্যান্ড আমরা যখন এরকম স্টেটমেন্টগুলো, সিম্পল স্টেটমেন্টগুলোকে বিভিন্ন কমপ্লেক্স স্টেটমেন্টে নিতে চাইবো, বা আমাদের প্যারাগ্রাফ থাকবে, একটা বড় প্যারাগ্রাফ থাকলো, ওই প্যারাগ্রাফকে তুমি প্রপোজিশনাল লজিক দিয়ে রিপ্রেজেন্ট করলা অথবা প্রেডিকেট লজিক দিয়ে রিপ্রেজেন্ট করলা, তখন তোমার ওই স্টেটমেন্টগুলোর ভেতরে কি আনতে হয়? লজিক্যাল কানেকটিভস ইউজ করতে হয়। তো খুব বেসিক কানেকটিভসগুলো আমরা ইউজ করি অ্যান্ড অর ইমপ্লাইজ, অ্যান্ড অর নট ইমপ্লাইজ। তো ইমপ্লাইজটা কি? এই যে if q then r, মানে ইমপ্লাইসে অলওয়েজ একটা কি থাকবে, if else if then থাকবে। যদি q হয় then r true হবে, যদি q true হয় then r true হবে। বুঝা গেছে? তার মানে ইমপ্লাইজ থাকলে একটা কন্ডিশনের বিষয় এখানে আসবে। সো যখন আমরা এরকম
লজিক্যাল কানেক্টিভস ইউজ করব মাল্টিপল স্টেটমেন্টের ভেতরে বা মাল্টিপল ফ্যাক্টের ভেতরে বা প্রপোজিশনের ভেতরে, তখন সেখান থেকে হতে পারে আমরা নতুন নতুন ফ্যাক্ট বা স্টেটমেন্ট বা প্রপোজিশন ডিরাইভ করতে পারি। তো যেটা বলতেছিলাম, খুব কমন যে লজিক্যাল কানেক্টিভস গুলা, সেটা হচ্ছে নেগেশন হতে পারে, কনজাংশন হতে পারে। কনজাংশন মিন্স হচ্ছে অ্যান্ড, ডিসজাংশন মানে হচ্ছে তোমার অর, ইমপ্লাইস হচ্ছে পি ইমপ্লাইস কিউ। পি ইমপ্লাইস কিউ মানে হচ্ছে আসলে এটাকে যদি ভেঙে আমরা করি, আমরা যখন ট্রুথ টেবিল করব, ট্রুথ টেবিল যখন করব একটা স্টেটমেন্টের জন্য পার্টিকুলার, তখন হয়তো আমাদের পি ইমপ্লাইস কিউ যদি থাকে, এটাকে ভেঙে কিন্তু দেখাতে হবে, ভেঙে দেখাতে হবে। হ্যাঁ, তোমাদের যদি এটা ডিটেলস না থাকে, শুধু পি ইমপ্লাইস কিউ সরাসরি তুমি ইয়ে করো, তাহলে কিন্তু মার্কসে একটু হেরফের হতে পারে। দ্যাট মিনস পি ইমপ্লাইস কিউ তুমি কিভাবে কাউন্ট করলা, কিভাবে ক্যালকুলেট করলা, এটা প্রসেসটা তোমার দেখাতে হবে। তো তুমি একটা কাজ করতে পারো, পি ইমপ্লাইস কিউ লিখে তার ব্র্যাকেটে এটা দিতে পারো, অথবা এটা নিচেও তুমি ছোট করে লিখতে পারো যে পি ইমপ্লাইস কিউ মানে হচ্ছে নট পি অর কিউ। অ্যান্ড ইকুইভ্যালেন্স হতে পারে যে এটা এটা সেম হবে বা সমান হবে, ইকুয়াল হবে। আদার প্রপোজিশন বা আদার লজিক্যাল কানেক্টিভস হতে পারে, এক্সক্লুসিভ অর, নর, ন্যান্ড, বাট এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজড হয়। এখন আমরা শুরুতে কি বলছি, তোমরা কি ব্যাকগ্রাউন্ডটা ধরতে পারছো? যে আমরা আজকে আলোচনা করতেছি হচ্ছে আমরা যে নলেজ বেস বানাবো, এজেন্টের মধ্যে যে নলেজ বেস দেই, সেই নলেজ বেসে কিন্তু যত বেশি নলেজ থাকবে তত এজেন্ট নলেজেবল হবে, অনেক বেশি জানবে সে। তো এখন রিয়েল যেটা, যে অনেক বেশি ডাটা দিতে হয়, তাই না? তুমি যত বেশি ইনফরমেশন তার ভেতরে দিতে যাবা, তার স্পেস বেশি লাগে। এই জন্য বিভিন্ন ধরনের সোফার কি হয়েছে, বিভিন্ন ধরনের নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক তৈরি হয়েছে। এগুলা কিছু এক্সিস্ট করতেছে, যেগুলো ইউজ করা হয়। ওই টেকনিকের মধ্যে কয়েকটা টেকনিক আমরা পড়বো, সব তো আর পড়তে পারবো না, কয়েকটা টেকনিক পড়বো। তো ব্যাকগ্রাউন্ডটা ছিল এই যে নলেজ রিপ্রেজেন্টেশন করব আমরা, সেটার তো একটা স্পেসিফিক ওয়ে থাকবে, যেই ওয়েটাতে করলে তোমার এজেন্ট বুঝতে পারবে। তো সেই কি বলা যায়, সেই জায়গা থেকে আসলে আমাদের এই নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিকটা আসছে। তো তার মধ্যে প্রপোজিশনাল লজিকটা আমরা আলোচনা করতেছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, সেটা সিম্পল স্টেটমেন্ট হতে পারে, কমপ্লেক্স স্টেটমেন্ট হতে পারে, এই স্টেটমেন্টগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় উইথ লজিক্যাল কানেক্টিভস অ্যান্ড তার কিছু ট্রুথ টেবিল অ্যানালাইসিস করা, অ্যান্ড উইথ সাম রুলস, পরে কিছু রুলস আসবে। সো সিম্বলিক হতে পারে যে কোনো কিছু, পি কিউ মানে এ থেকে জেড পর্যন্ত এক্সেপ্ট অ্যান্ড পি। অ্যাটমিক সেন্টেন্স হতে পারে, অ্যাটমিক সেন্টেন্স হচ্ছে খুবই সিম্পল ছোট সেন্টেন্স, একেবারে একক ইউনিটের সেন্টেন্স। সেন্টেন্স হতে পারে কি, সে অ্যাটমিক সেন্টেন্স হতে পারে অথবা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। যে দেখছো গ্রামারের পার্ট পাচ্ছ, এগুলো কিন্তু আমরা ইংলিশে গ্রামার যখন পড়ছি ছোটবেলায়, সেই পার্টগুলা কিন্তু। তার মানে আমি কিন্তু শুরুতে বলছি যে এনএলপির কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমরা এখান থেকে পাবা। তো সেন্টেন্স হতে পারে অ্যাটমিক সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্স আবার কি হতে পারে? কমপ্লেক্স সেন্টেন্স গুলো আসলে আমরা তৈরি করি, এটা আমি কি ডাউনলোড করি নাই? সেন্টেন্স হতে পারে কয়েক ধরনের, একটা হতে পারে সিম্পল সেন্টেন্স, যেটা আমরা বলি অ্যাটমিক সেন্টেন্স, বা খুবই ইউনিট লেন্থের সেন্টেন্স, অথবা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। এখন কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানাবো আমরা, কোনগুলাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো? যদি একটা সেন্টেন্সকে তুমি কি করো, নেগেশন করো, সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। অথবা তুমি কি হতে পারে, এটা কিন্তু অথবা অর বোঝাচ্ছে, হ্যাঁ। অথবা তোমার হতে পারে কি, একটা সেন্টেন্সের সাথে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন, এই যে প্রত্যেকবার এটা প্রথমে হয় না। কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন আমরা বলতেছি
একটা সেন্টেন্সের যদি নেগেশন করি, অথবা এটা হচ্ছে অথবা, তোমার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অ্যান্ড করি, অথবা অর করা হয়, অথবা এই যে ইমপ্লাইজ রিলেশন করা হয়, অথবা ইকুইভ্যালেন্স রিলেশন বের করা হয়, এগুলো সবই তোমার কি কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে যেতে পারে। তার মানে মোট কথা হচ্ছে সিম্পল সেন্টেন্সকে, মাল্টিপল সিম্পল সেন্টেন্সকে যখন তুমি লজিক্যাল কানেকটিভস এর আন্ডারে নিয়ে আসো, বেসিক লজিক্যাল কানেকটিভস, তখনই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে কনসিডার করা যাবে। একটা নর্মাল প্যারাগ্রাফ চিন্তা করো, একটা প্যারাগ্রাফে কিন্তু অনেক ধরনের লজিক্যাল কানেকটিভস থাকে, অথবা ইংলিশে আমরা যেটাকে বলি কম্পাউন্ড কি স্টেটমেন্ট, তাই না? কম্পাউন্ড স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের কানেক্টিভ ওয়ার্ডস আছে, অ্যান্ড অর নট, হ্যাঁ, সিন্স, এগুলো দিয়ে আমরা কানেক্টিভ করতাম গ্রামারে। তো আমাদের যেমন ম্যাথমেটিক্যাল অপারেটরস গুলোর প্রেসিডেন্স থাকে, তেমনি এখানে লজিক্যাল কানেক্টিভস গুলোরও প্রেসিডেন্স আছে। প্রেসিডেন্সের থেকে চিন্তা করলে সবার আগে নট, এরপর অ্যান্ড, এরপর অর, ইমপ্লাইজ অ্যান্ড ইকুইভ্যালেন্স, এভাবে আসলে তোমার প্রেসিডেন্সটা সাজানো। এখানে দেখো এগুলো কিন্তু সিম্পল স্টেটমেন্ট, তাই না? যে মাই কার্ড ইজ পেইন্টেড রেড, সিম্পল স্টেটমেন্ট, এটাও সিম্পল, এটাও সিম্পল। এখান থেকে দেখো লজিক্যাল কানেক্টিভস তৈরি হয়েছে। ইট ইজ রেইনিং, অ্যান্ড আছে, দেখছো? অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং। সো ইট ইজ রেইনিং, এটাকে যদি আমি সাপোজ পিতে রাখি অথবা আর এ রাখি, আর উইন্ড ইজ ব্লোয়িং এটাকে যদি আমি বিতে রাখি, তাহলে আমি এখানে কি সম্পর্ক দিতে পারবো? আর অ্যান্ড বি, বুঝতেছো? তার মানে আমরা প্রথমে সিম্বলগুলা, যে সিম্বলটা ইউজ করতেছি আমি এনকোড করার জন্য আমার স্টেটমেন্টগুলোকে, সেটা দিয়ে বলতে হবে যে এখানে আমি কোন পার্টিকুলার ফ্যাক্ট বা স্টেটমেন্ট বা অ্যাটমিক সেন্টেন্সটাকে কনসিডার করতেছি, সেটা এখানে দেখা দিতে হবে। তারপরে তাদের ভেতরে লজিক্যাল কানেক্টিভস, ঠিক আছে? যেটা অর আছে, এখানে দেখো ইফ আছে, তাই না? তার মানে এখানে একটা কি ইমপ্লাইজ এর গন্ধ পাচ্ছি না আমরা। ইফ ইউ স্টাডি হার্ড, দেনটা এখানে উজ্জ্বল আছে, ইউ উইল বি সাকসেসফুল, তাই না? তার মানে এখানে স্টাডি হার্ডকে তুমি কি দিতে পারো? স্টাডি হার্ডকে তুমি ধরো, এস ধরো, সাপোজ তুমি হচ্ছে কাকে এখানে ধরো স্টাডি হার্ড, আর এখানে কি উইল বি সাকসেসফুল। না, এখানে ধরো স্টাডি হার্ডকে আমি এইচ দিলাম, হার্ড, হ্যাঁ, আর সাকসেসফুলকে এস দিলাম, তাহলে আমার কি হবে? এইচ ইমপ্লাইজ এস, এরকম। তো এগুলো আমরা একটা একটা স্টেটমেন্ট দেখতেছি, আর আমাদের আসলে বেসিক্যালি এরকম অনেক কি করতে হয়, বড় প্যারাগ্রাফ এনকোড করা লাগে। ট্রুথ ভ্যালু গুলা এটা আমরা জানি, এখানে আলোচনা করার কিছু নাই। এখানে আমি শুধু এতটুকু বলে দিই, এ মিনস হচ্ছে কি বলা যায়, এনিথিং। তার মানে হচ্ছে যে একটা স্টেটমেন্টের ভ্যালু কখন ট্রু হবে, একটা স্টেটমেন্টের ভ্যালু কখন ফলস হবে। ধরো যদি নট ফলস হয়, তার মানে কি? নট ফলস মানে ট্রু। একটা ট্রুর সাথে টি প্রাইম মানে হচ্ছে অ্যানাদার ট্রু, একটা ট্রুর সাথে যদি আরেকটা ট্রুর এন্ড করো, তাহলে কি হবে? অলওয়েজ ট্রু হবে। একটা ট্রুর সাথে যদি আরেকটা আরো যে কোনো কিছু, অন্য যে কোনো কিছু অর করো, অর, তাহলে কি হবে? ট্রু হবে অলওয়েজ। আবার যে কোনো কিছুর সাথে যদি একটা ট্রুকে তুমি অর করো, তাহলে ট্রু হবে। আবার এ ইমপ্লাইজ টি, এনিথিং ইমপ্লাইজ ট্রু, মানে কি? এনিথিং মানে কি? নট এ অর ট্রু। তার মানে এখানে কি আছে? অর রিলেশন আছে না? অর যখন থাকবে তখন একটা যদি ট্রু হয়, তাহলে তো আমার পুরো স্টেটমেন্টটা ট্রু হবে। তো এই কলামটা তোমার বোঝাচ্ছে কি, যে কোন কোন সিচুয়েশনে অলওয়েজ আমার ট্রুথ ভ্যালু অলওয়েজ ট্রুই হবে। ফলস ইমপ্লাইজ এনিথিং, তো তাহলে এটাকে নট ফলস অর এনিথিং। তো নট ফলস কি পাইছো না? নট ফলস মানে কি? ট্রু। আর এটা হচ্ছে অর এনিথিং, তার মানে কি স্টিল তুমি অর পাইছো, সো তোমার টিটাই রিটার্ন হবে। ঠিক আছে, আমি একটা বুঝাইলাম, বাকিটা এই কলামটা তোমরা পারবা, এটা সহজ জিনিস। এটা এই জন্য এখানে রিকল করা যে যেহেতু আমরা কমপ্লেক্স স্টেটমেন্ট নিয়ে কাজ করব, হতে পারে আমাদের ট্রুথ ভ্যালু অ্যানালাইসিস করা লাগতে পারে, সেক্ষেত্রে কখন আসলে একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু ট্রু আসতে পারে, আর কখন কখন একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু ফলস আসতে পারে।
এইটা হয়তোবা তোমরা ডিসক্রিট ম্যাথে পড়ছো, যে তোমার একটা স্টেটমেন্টের কিছু প্রপার্টিজ থাকে, যেটা হ্যাঁ এটা ট্রু ইয়েতে পড়ছো। একটা হচ্ছে স্যাটিসফাইয়েবল, কন্ট্রাডিক্টরি, ভ্যালিড, ইকুইভ্যালেন্স। তোমরা টটোলজি টটোলজি শব্দটা মনে পড়ে? টটোলজি ডিসক্রিট ম্যাথে পড়ছো? জি ম্যাম। হ্যাঁ, এই জন্য বললাম কিছু জিনিস কমন পাবা। তো স্যাটিসফাইয়েবল হচ্ছে কি একটা স্টেটমেন্ট, আসলে ধরো তুমি যখন কাজ করবা তখন ওই যে ইন্টারপ্রিটেশন থাকতে পারে। ইন্টারপ্রিটেশন মানে কি, ধরো তুমি যে সিম্বলগুলো আছে না, এই যে ধরো তুমি পি কিউ নিয়ে কাজ করতেছো, তো পি কিউ কি হতে পারে, আমরা ধরো তো দুইটা ইন্টারপ্রিটেশনে ম্যাক্সিমাম কম্বিনেশন কয়টা হবে, 4টা টু দি পাওয়ার 2। তো 4টা হতে পারে কি 0 0 0 1 1 0 1, তাই তো? তার মানে ফলস ফলস, ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু। তো এখন এই 4টা ইন্টারপ্রিটেশন এর জন্য সব সময় আমার এই স্টেটমেন্টটা কি আসতেছে, ফাইনাল স্টেটমেন্টটা, অথবা এই স্টেটমেন্টটা আমার কি আসতেছে, সেইটার উপর ভিত্তি করে তুমি কিন্তু একটা কনক্লুশন টানতে পারো যে এই স্টেটমেন্টটা হচ্ছে এই ট্রুথ ভ্যালু ক্যারি করে। তো সেখান থেকে যে এই প্রপার্টিজ গুলো আসছে, একটা স্টেটমেন্টে যদি এরকম হয় যে সাম ইন্টারপ্রিটেশনের জন্য ওই স্টেটমেন্টের ভ্যালু আসলো কি ট্রু, আর বাকিগুলোর জন্য আসলো না, তাহলে সেটাকে কি বলবো, স্যাটিসফাইয়েবল। A statement is satisfiable if there is some interpretation for which it is true. তার মানে এখানে যাই, ধরো ফর এক্সাম্পল এটাকে যদি ধরি, এই পি ইকুইভ্যালেন্স কিউ, হ্যাঁ, এটাকে যদি ধরি তাহলে দেখো এখানে কি সবকটা কি তোমার ট্রু আসছে, ইন্টারপ্রিটেশন 1 আসছে ট্রু এন্ড 4 আসছে ট্রু, বাকিগুলো কি ট্রু আসছে, তো এটাকে আমরা স্যাটিসফাইয়েবল বলতে পারি। বুঝতে পারছি আমি? And contradictory কি হবে দেখো, statement is always to be contradictory or unsatisfiable if there is no interpretation for which it is true. তার মানে কোনো ইন্টারপ্রিটেশনের জন্যই তোমার যে স্টেটমেন্টটাকে নিয়ে তুমি কাজ করতেছো সেটা যদি কখনোই ট্রু না আসে তাহলে কি হবে, কন্ট্রাডিক্টরি। যেমন এখানে আমার দুইটা ট্রু আসছে, সো আমি এটাকে কন্ট্রাডিক্টরি বলতে পারবো না। ট্রু থাকবে না, ট্রু থাকবে না। যদি কোনো একটা স্টেটমেন্টকে তুমি কন্ট্রাডিক্টরি হিসেবে বলতে চাও, প্রুফ করতে চাও, তাহলে তোমার যদি ফাইনাল কলামটা হয়, আমি এখানে এক্সাম্পল হিসেবে এটাকে ধরলাম, যদি এখানে আমার রেডি আছে, হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু তোমার এই স্টেটমেন্টগুলো তো ভ্যারি করবে, চেঞ্জ হবে, তাই না? এখন আমি এক্সাম্পল হিসেবে আমার স্লাইডে এটা আছে দেখে এটা ধরে কথা বলতেছি বোঝানোর জন্য, কিন্তু এটা অন্যরকম সিম্বল হতে পারে, অন্য ধরনের লজিক্যাল রিলেশন হতে পারে, হ্যাঁ। কিন্তু যদি এখানে তুমি সবকটাই ফলস পাইতা তাহলে তুমি এটাকে কন্ট্রাডিক্টরি বলতে পারতা। তার মানে কোনো ধরনের ইন্টারপ্রিটেশনের জন্য, কোনো একটা সিঙ্গেল ইন্টারপ্রিটেশনের জন্য তোমার ট্রুথ ভ্যালুটা ট্রু আসতে পারবে না ইন কেস অফ কন্ট্রাডিক্টরি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভ্যালিড? ভ্যালিড হচ্ছে দেখো এটা হচ্ছে ট্রু ফর এভরি ইন্টারপ্রিটেশন। তার মানে আমার এটা কিন্তু কি না, ভ্যালিড না, কারণ কি সে সবকটা ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু পায় নাই। বুঝতে পারছো? ভ্যালিড হচ্ছে কন্ট্রাডিক্টরির উল্টাটা। কন্ট্রাডিক্টরি হচ্ছে কি সবকটা ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু আসতে পারবে না, হ্যাঁ। আর হচ্ছে ভ্যালিড হচ্ছে যে সবকটা ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু আসা লাগবে, এবং এই ভ্যালিড স্টেটমেন্ট গুলাকেই বলা হয় টটোলজিস। ঠিক আছে, যে সব ইন্টারপ্রিটেশনের জন্য, ইন্টারপ্রিটেশন যে কোটাই থাকুক না কেন সবার জন্য আমি অলওয়েজ আমার যে স্টেটমেন্টটা সেটা যত কমপ্লেক্স স্টেটমেন্টই হোক তার ট্রুথ ভ্যালু অলওয়েজ ট্রু আসতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো ভ্যালিড স্টেটমেন্ট অর টটোলজি। আর ইকুইভ্যালেন্স তো বোঝাই যায় যে আমরা দুইটাই স্টেটমেন্টকে তখনই ইকুইভ্যালেন্স বলতে পারবো যদি তারা সেম ট্রুথ ভ্যালু ক্যারি করে আন্ডার এভরি ইন্টারপ্রিটেশন, দুজনেরই সেম হওয়া লাগবে। ফর এক্সাম্পল ধরো আমার পি ইমপ্লাইজ কিউ আর হচ্ছে এদিকে পি অর কিউ, এই দুটাকে আমি ইকুইভ্যালেন্ট বলতে চাচ্ছি। এটা একটা স্টেটমেন্ট, কমপ্লেক্স স্টেটমেন্ট, এটা একটা কমপ্লেক্স স্টেটমেন্ট। তার মানে কি ও যদি এখানে ফলস ফলসের জন্য ও যদি ফলস পায় তাহলে ওর ফলস পাইতে হবে, তাহলে তো তুমি বলতে পারবো ওর ইকুইভ্যালেন্ট।
কিন্তু ও পাইছে ফলস, ও পাইছে ট্রু, তাহলে দুজন তো ইকুইভ্যালেন্ট হলো না। বুঝতে পারছি? তার মানে ইন্টারপ্রিটেশনের জন্য ওদের দুজনের ট্রুথ ভ্যালুটা সেম হওয়া লাগবে। একজনের ট্রু আসলো, একজনের ফলস আসলো, তাহলে তো তুমি দুটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারবা, পি ইকুয়াল কিউ বলতে পারবা, অথবা পি অর কিউ। আমি যদি এইভাবে লিখি পি অর কিউ, হ্যাঁ, এটাকে আমি বলতেছি ইকুইভ্যালেন্ট টু পি ইমপ্লাস কিউ। সাপোজ এটাকে আমি বলতে পারবো, এটাকে যদি ধরো একটা ইন্টারপ্রিটেশনের জন্য আমি এখানে পাইছি ফলস আর এখানে পাইছি ট্রু, এই দুটো কি সমান বলতে পারবা? বলা যাবে না। সেটা আমরা বলতেছি যে টু সেন্টেন্সেস অর স্টেটমেন্টস, সেন্টেন্স অর স্টেটমেন্ট যেটা ইউজ করার সমস্যা নাই, আর ইকুইভ্যালেন্ট ইফ দে হ্যাভ দ্য সেম ট্রুথ ভ্যালু আন্ডার এভরি ইন্টারপ্রিটেশন। এখন কিছু এক্সাম্পলে আসি, যেমন এখানে ধরো পার্টিকুলার ভেরিয়েবল গুলা বা সিম্বল গুলার ভ্যালু, ট্রুথ ভ্যালু কনসিডার করো, এটাকে করা যায়। আবার হচ্ছে একটা দেয়া আছে, সেখান থেকে তুমি প্রপার্টিজ অনুযায়ী ডিটারমাইন করতে পারো। তো প্রথম যেটা, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে বা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করতে পারো। ফাইন্ড দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট। এই যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো এই স্টেটমেন্টটা কতটা বড়, মানে এখানে এটাকে একটা ভালো একটা কমপ্লেক্স স্টেটমেন্ট, এবং এটা তুমি তৈরি করতে গেলে ভালোই তোমার একটা টেবিল লাগবে, বড় একটা টেবিল লাগবে। একটু আগে যে টেবিলটা দেখলা, ওরকম বিশাল একটা টেবিল লাগবে এখানে। তো সেটা কি দেখো, মেন, এটা যদি মেন ইয়াটা ভাগ করে নিতে চাই, তো এটা হচ্ছে আমার গিভেন স্টেটমেন্ট। এখন বলে দিচ্ছে ফর ইচ অফ দ্য ইন্টারপ্রিটেশন, প্রত্যেকটা ইন্টারপ্রিটেশনের জন্য। ইন্টারপ্রিটেশন 1 এ আমরা বলতেছি একটা জিনিস, ইন্টারপ্রিটেশন 2 তে বলতেছি একটা জিনিস। ইন্টারপ্রিটেশন 1 এ বলতেছি পি কে ট্রু ধরতে হবে, কিউ কে ট্রু ধরতে হবে, আর কে ফলস ধরতে হবে, এস কে ট্রু ধরতে হবে। বুঝতেছো কি? ইন্টারপ্রিটেশন 1 এ আমি বলতেছি, সাপোজ আমার কলাম হলো সাপোজ এখানে আমার হচ্ছে পি কিউ আর, চারটা তো ভেরিয়েবল আইস। তো এখানে আমার হচ্ছে প্রথম ইন্টারপ্রিটেশনের জন্য আমরা কাজ করতেছি, তাহলে পি কে বলতেছে ট্রু ধরতে, কিউ কে বলতেছে ট্রু ধরতে, এস কে আর কে বলতেছে ফলস ধরতে, এন্ড এস কে বলতেছে ট্রু ধরতে। এটা ধরে এই স্টেটমেন্টের কি মিনিংটা বের করতে বলছে। দেখো, তার মানে ওর ট্রুথ ভ্যালুটা বের করতে বলছে। তাহলে ওর ট্রুথ ভ্যালু কি হবে? তুমি এটা টেবিলেও করতে পারো অথবা সরাসরি এখানেও করতে পারো। সেটা হচ্ছে প্রথমে আমাদের কি বের করতে হবে, নট পি। তাহলে নট পি কি হবে বলো তো? নট পি হবে হচ্ছে ফলস। ফলস। তারপর হচ্ছে আমার কি লাগতেছে দেখে, আর নট আর লাগতেছে একটা, তাই না? মানে বেসিক গুলা করে ফেলি। নট আর কি হবে? ট্রু। তারপর কিছু আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার, আচ্ছা ম্যাম, এটা যদি টেবিল করে আমার কি 16টা ভ্যালু দেখানো ম্যান্ডেটরি? না না, মানে এটা তো 16টা লাগবে না। এটা তো তোমার ইন্টারপ্রিটেশন বলে দিচ্ছে, একটা ইন্টারপ্রিটেশন, এবং সেখানে তুমি কার কি ভ্যালু ধরতেছো, মানে কোন ভেরিয়েবলের ভ্যালু, ট্রুথ ভ্যালু কি ধরতেছো, এটা বলে দেওয়া আছে। এটা লাগবে না। সেটা টেবিল হিসেবে করতে পারো অথবা সরাসরি বসাতে পারো। তো এখন আমার বেসিক গুলো হয়ে গেছে। তো এখন আমরা চিন্তা করতে পারি, এটাকে ভাগ করতে পারি। সাধারণত ইমপ্লাইজ যখন থাকে, মনে আছে একটু আগে বলছিলাম, ইমপ্লাইজ থাকলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কাইন্ড অফ একটা কন্ডিশনের মতো, আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার কাইন্ড অফ একটা কনক্লুশনের মতো, তাই না? তাহলে যদি এই পার্টটা হয়, দেন এটা হবে, তাই তো? এখন আমি এই পার্টটা নিয়ে কাজ করি। আমার নট পি হাতে আছে, কিউ হাতে আছে, তাহলে এটাকে ধরো আমি এক্স এর মধ্যে রাখতেছি। আমার এগুলো এনকোডিংটা সহজ হবে, মানে আমার এত বড় বড় কলাম টাইটেল দেওয়া লাগবে না। তাহলে এক্স এর মধ্যে আমি রাখতেছি কি, নট পি অর কিউ কে। কত হবে বলো? নট পি তো আমার কি আসছে, ফলস আসছে না? অর কিউ কি, ট্রু। তাহলে একটা ট্রু পাইলে তো আমার এটা ট্রু হয়ে গেল না? হ্যাঁ, তারপরে তুমি এখন তার সাথে দেখো, এই পার্টটার সাথে কাকে এন্ড করতেছো, আর কে না? তার মানে বেসিক্যালি আমি এক্স, হ্যাঁ এক্স ওয়াই ধরি, তাহলে ওয়াই এর মধ্যে কে থাকতেছে, এক্স এন্ড
আর দেখতেছো আমি লেখা কেন কিভাবে কমে ফেলতেছি, তো কলাম টাইটেল গুলো অনেক বড় বড় হবে। তোমরা যে কোনো ইয়া ধরতে পারো, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। সো এক্স মানে কি আমার এটা, তাহলে টির সাথে আমি এন্ড করব আর, আর এর ট্রুথ ভ্যালু কত ছিল, ফলস, মানে ফলস। তার মানে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডের জন্য কোনটা পাইলাম আমরা, ওয়াই না? জি ঠিক আছে, এখন তুমি রাইট হ্যান্ড সাইডের জন্য করো। রাইট হ্যান্ড সাইড কি, নট আর এন্ড কিউ। তাহলে এটাকে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, সাপোজ x1 দিলাম, হচ্ছে নট আর এন্ড কিউ। এটা কি হবে, নট আর কোথায় আছে, এটা টি এন্ড কিউ হচ্ছে টি, সো টি এন্ড টি ইজ টি। বুঝতে পারছো? তারপরে তার সাথে দেখো নট আর এন্ড কিউ, এটাতে আমি নিয়ে গেছি x1 এর ভিতরে, ওই ভেরিয়েবলটার সাথে বাইরে আমার কি আছে, s এর সাথে অর আছে। ব্র্যাকেটের কাজটা আগে করলাম, হ্যাঁ। তো s এর সাথে অর আছে, সাপোজ এটা আমার হচ্ছে y1, তো এটার ভিতরে আমি কাকে রাখতেছি, s এর সাথে অর করে রাখতেছি কাকে বলো, x1 x1 x1। ট্রু হবে। তাহলে তুমি এখন এটা অর, তো তাহলে একটা ট্রু ট্রু পাইছি, তো তার মানে এস আমার না দেখলেও হয়, এটা ট্রুই হবে। এখন তুমি দেখো এখানে পেয়ে গেছিলাম যে ওয়াই যেখানে আছে, এখানে আমি লেফট হ্যান্ড সাইড পাইছি, আর ওয়াই ওয়ানে পাইছি আমি কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে ফাইনাল কলামটা আমার হতে পারে জেড কি, জেড এর মধ্যে রাখতে পারি কি, y implies y1, that means কি, not y or y1। এটা জায়গা হচ্ছে না, দেখো উপরে লিখলাম। তাহলে নট ওয়াই কি হবে, ট্রু হবে না, ট্রু হবে। ট্রু হবে। আর y1 তো as it is আছে, সো একটা যেহেতু ট্রু পাইছি এন্ড এখানে লজিক্যাল রিলেশন আমার অর, দ্যাট মিন্স ইট উইল বি ট্রু। ট্রু। তাহলে ফর ইন্টারপ্রিটেশন 1 দ্য মিনিং অফ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ কি, ট্রু। বুঝা গেছে? এন্ড ফর ইন্টারপ্রিটেশন অফ 2 দা তোমরা এটা বের করলে, ক্যালকুলেট করলে পেয়ে যাবে। এখন আসি পরেরটা, তোমরা বুঝে গেছো আশা করি। পরেরটা হচ্ছে একইভাবেই যাব আমরা, ধর এখানে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, 3, 4, 5 এরকম 6টা স্টেটমেন্ট দেওয়া আছে উইথ ডিফারেন্ট লজিক্যাল কানেক্টিভস। তো এখন আমরা কি করব, আগের মতো যখন টেবিল করি, এই ক্ষেত্রে যে আমাকে একটু আগে প্রশ্ন করছিলা, খেয়াল করে নিকে ধরতে পারিনি ভয়েস, পড়া লাগবে নাকি না, হ্যাঁ এই ক্ষেত্রে তোমার করা লাগবে, এই ক্ষেত্রে লাগবে। কারণ এই ক্ষেত্রে আমরা কি করতেছি যে আমরা আইদার এটা স্যাটিসফাইবল অথবা কন্ট্রাডিক্টরি অথবা ভ্যালিড কিনা বের করব, হ্যাঁ। তো আমরা এগুলো ডেফিনিশন একটু আগে পড়ে আসছি। স্যাটিসফাইবল কখন হবে, যখন কিছু স্টেটমেন্টের জন্য ট্রু আসবে না, সরি কিছু ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু আসবে। তো সেক্ষেত্রে তুমি ধরো এটা যদি প্রথমটা নিয়ে স্টেটমেন্ট 1 নিয়ে কাজ করো, এখানে ভেরিয়েবল কয়টা, 2টা, তারপরে তুমি 4টা দেখাবা, যেটা একটু আগে আমরা করলাম মানে হচ্ছে যেটা 4টা দেখাবা, তাই না? 4টা দেখাবা, আমি একটা দেখাই দিই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তারপর হচ্ছে আমার পি ফলস ফলস, তারপর হচ্ছে ট্রু ফলস, ফলস ট্রু, আর হচ্ছে ট্রু ট্রু, সাপোজ, হ্যাঁ। তো এই 4টা ইন্টারপ্রিটেশনের জন্য আমরা কি করব, এখন আমাদের এই লজিক্যাল যে কমপ্লেক্স স্টেটমেন্টটা আছে লজিক্যাল কানেক্টিভস দিয়ে তার মিনিংটা বের করব বা তার ভ্যালুটা বের করব, যেটা কোন ধরনের, ভ্যালিড, কন্ট্রাডিক্টরি নাকি স্যাটিসফাইবল। তার মানে এখানে আমার 4টার জন্য বের করতে হবে। ফাইনালি আমি এইখানে যে স্টেটমেন্টটা পাবো সেটা কি, সেটা হচ্ছে এই পার্টটার সাথে আমার এই পার্টটা কি হচ্ছে, লজিক্যাল অর হচ্ছে। তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কিছু না, পি এন্ড কিউ আছে, তাকে আবার নট করতে হবে, হ্যাঁ। তাহলে আগের মতোই আমরা এখানে পি এন্ড কিউ করতে পারি, তাকে আমরা একটা এক্স এর মধ্যে রাখতে পারি। তারপরে পি, আচ্ছা পি এন্ড কিউ, কিন্তু এটা তো সহজ, এটা তো সহজ, এর পাশে একই কানেক্টিভস আছে। তাহলে পি এন্ড কিউ কে আবার নট করতে পারি, তার মানে নট অফ এক্স, এটাকে রাখলাম ধরো ওয়াই এর মধ্যে।
ঠিক আছে, তারপরে আমরা কি করতেছি, এক্স এর সাথে তোমার অ্যান্ড করতেছি ওয়াই কে, এবং সেটা রাখতেছি জেড এর মধ্যে সাপোজ, অথবা সরাসরি এখানে রাখলাম। তাহলে এখন প্রত্যেকটা ইন্টারপ্রিটেশনের জন্য তুমি কি এখানে একটা ভ্যালু পাবা না, সাপোজ ফলস ট্রু ফলস ট্রু। তাহলে এরকম যদি হয় যে কিছু ইন্টারপ্রিটেশনের জন্য ফলস, কিছু ইন্টারপ্রিটেশনের জন্য ট্রু আসছে, তাহলে তুমি এই স্টেটমেন্টটাকে S1 কে কি বলবা? স্যাটিসফাইয়েবল। এক্স্যাক্টলি, ভেরি গুড, যে আনসার দিচ্ছ পুরো কনসেন্ট্রেশন আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা করব। তো আমাদের ইয়াটা কি, কখন একটু বড় হবে টেবিলটা বা আমাদের ক্যালকুলেশন, যেমন এখানে দেখো এখানে ভেরিয়েবল ছিল কয়টা, 1 2 3 4, মানে আমার এনকোডিং সিম্বল লাগতেছে 4টা। তো 4টা যদি এরকম হয় যে এখানে কি আসছে, নাই, এখন যদি আমি এটাই দিয়ে বলি এরকম কোশ্চেন ডিটারমাইন করতে বলি, তোমাকে আমি এটা দিলাম স্টেটমেন্ট হিসেবে, এটা দিলাম উপরেরটা, আর কোশ্চেন হিসেবে দিলাম ডিটারমিনেশন, তখন কিন্তু 4টার জন্য 4 4 16 হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? জি ওকে, সো এটা ছিল। এখন হচ্ছে যে বলছিলাম না যে রুলস আসবে, আমরা শুধুমাত্র লজিক্যাল কারেক্টিভস দিয়ে এবং সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব না, কিছু রুলস আমাদের আছে। তো এখানে বেশ কিছু রুলস আছে, প্রায় 9টা রুলস। তো আমরা সবগুলো তো আর দেখতে পারবো না, কিছু পরিচিত রুলস, এগুলো মনে হয় ডিসক্রিট ম্যাথে কভার করতে পারো, যেমন এ বি সি ডি পর্যন্ত আমরা একটু দেখব। এটা হচ্ছে মডাস পনেন্স, মডাস টলেন্স, হাইপোথেটিক্যাল সিলোজিজম এন্ড ডিসজাংটিভ সিলোজিজম। এগুলো সহজ, নামগুলো একটু কেমন যেন, কারণ সবসময় তার এগুলো আমরা ইউজ করি না, বাট এগুলার টেকনিক যেটা বা লজিক্যাল যে অপারেশন, সেটা আসলে ইজি, কনসেপচুয়াল। মডাস পনেন্স যেটা বলে, এগুলো হচ্ছে রুলস অফ ইনফারেন্স। হ্যাঁ, যে ডিডাকশনের কাজে লাগে, নতুন গিভেন থেকে তুমি নতুনটাকে নিয়ে আসবা, নতুন একটা কনক্লুশনে আসবা, ডিডাকশনের জন্য এই যে রুলস অফ ইনফারেন্সটা আমাদের কাজে লাগে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস, হ্যাঁ, যে মডাস পনেন্স, এটা কি বলতেছে, if P and P implies Q is true, then we can infer or we can deduct or we can conclude that Q will be true. তার মানে এই যে তুমি এখানে যে বার দেখতে পাচ্ছ, বারের উপরে যেটা আছে সেটা হচ্ছে গিভেন অ্যান্ড ইটস ট্রু। তোমার গিভেন যেটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে কিউ অবশ্যই ট্রু হবে। তার মানে এটাকে লজিক্যালি আমরা কিভাবে লিখবো, যে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ, এটা হচ্ছে আমার ট্রু, দেয়ারফর কিউ উইল বি ট্রু। তো এগুলোর একটা করে এক্সাম্পল আমরা দেখতে পারি, পরে হয়তো বা আছে। অ্যান্ড মডাস টলেন্সটা কি একটু ডিফারেন্ট আছে, এখানে নট আসবে, যে তোমার P implies Q and not Q is given and is true, therefore not P will be true. তার মানে মডাস পনেন্সের জায়গায় মডাস পনেন্স এন্ড টলেন্সের সাথে পার্থক্য হচ্ছে একটাই, যে ওখানে ছিল কি বলা যায়, পিটা হচ্ছে ট্রু, গিভেন এন্ড ট্রু, আর এখানে হচ্ছে আমার নট কিউটা গিভেন এন্ড ট্রু, সো দেয়ারফর পি উইল বি নট পি উইল বি ট্রু। তার মানে তোমার কনক্লুশনটা দেয়া ছিল নেগেশন ফর্মে, সো আমার কি হবে, এই পার্ট যেটা, সেটা নেগেশনটাও আমার ট্রু হবে। এটা একটা এক্সাম্পল দেখে দাও, এই যে মডাস পনেন্সের একটা এক্সাম্পল দেখি। মডাস পনেন্স আমরা বলতেছি যে ইফ আই এম স্লিপি অ্যান্ড দেন আই গো টু দ্য বেড, তাহলে এখানে আমার দেনের আগে যেটা সেটা কি, পি না? ইফ আই এম স্লিপি, এটাকে আমরা কি আই এম স্লিপি, ইফ কিন্তু না, হ্যাঁ, আই এম স্লিপি এই স্টেটমেন্টটাকে আমরা ধরলাম পি, দেন আই গো টু বেড, সো আই গো টু বেড এটাকে আমরা ধরতেছি হচ্ছে কি, কিউ। ঠিক আছে, তাহলে আমার পি কিউ দুটাই দেয়া আছে এবং পি ইমপ্লাস কিউ, এটা আমার সরি, পি ইমপ্লাস কিউ দেয়া আছে এবং পি দেয়া আছে, এই দুটো আমার ট্রু, দেয়ারফর কিউ উইল বি আমার ট্রু, যে আই এম স্লিপি অ্যান্ড আই গো টু বেড। তো সেম ওয়েতে এটা গেল কি, যে আমার কন্ডিশনাল স্টেটমেন্টটা দেয়া আছে, দেয়ারফর আমার কনক্লুশনটাও কি
কি হবে ট্রু হবে। আর এখানে হচ্ছে আমার কনক্লুশনটা দেয়া আছে ইন নেগেশন ফর্মে, দেয়ারফর আমার কন্ডিশনটাও কি হবে নেগেশন ফর্মে ট্রু হবে। বিষয়টা এরকম যদি আমরা ওইভাবে সহজভাবে চিন্তা করি। সো দেখো যে ইফ আই এম স্লিপি দেন আই গো টু বেড, এটা তো আমার নর্মাল স্টেটমেন্টটা, কিন্তু নেগেশন ফর্মে আছে, তার মানে কি আই ডু নট গো টু বেড, এটা তোমার দেয়া আছে গিভেন। গিভেন দেয়া আছে আই ডু নট গো টু বেড, দ্যাট মিনস কি এতক্ষণ পর্যন্ত গো টু বেডের সাথে, হ্যাঁ গো টু বেডের সাথে যে কন্ডিশনাল সিচুয়েশনটা ছিল, ডিপেন্ডেন্সি ছিল যে আমার স্লিপি হওয়া লাগবে, তাহলে আমি বেডে যাব। এখন আমি বেডে যাচ্ছি না, দ্যাট মিনস কি আই এম নট স্লিপি, সো এটা ট্রু হবে। তো এটা একটা এক্সাম্পল গেল। এরকম আমাদের কিন্তু রিয়েল লাইফে এরকম আরো অনেক স্টেটমেন্ট হতে পারে, এরকম ইফ দেন দিয়ে বা কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে, যেগুলো আমরা এরকম মডাস পনেন্স বা টলেন্স দিয়ে ডিডাক্ট করতে পারি। হাইপোথেটিক্যাল সিলোজিজম, এখানে তোমার ওই লজিক্যাল কম্পাউন্ড ইয়াগুলা টাপল গুলো একটু বেশি দেখা যায়, টাপল দুইটা এখানে। এটা কি হবে হাইপোথেটিক্যাল সিলোজিজম, এটা হচ্ছে তোমার this rule state that if P implies R is true whenever Q implies whenever P implies Q is true and Q implies R is true, it can be represented as follows. তার মানে এটা অনেকটা ধরো ইয়ার মতো, ওই যে A equal B, B equal C হলে A equal C হবে, ট্রানজিটিভিটি প্রপার্টি ওই যে ডেটাবেসে পড়ছো তাই না, যে P implies Q দেয়া আছে and is true and Q implies R এটা ট্রু। তার মানে কি তুমি Q কে মধ্য যে মিউচুয়াল ইয়া করছিলে না তোমরা প্রলগে, Q কে ধরে তুমি P আর R এর সাথে একটা সম্পর্ক দেখাতে পারো না, and it will be true। বুঝতেছো? জি ম্যাম। সো ওটা এখানে আসছে। এক্সাম্পল হিসেবে দেখো, if you have my PC password then you can unlock my PC। তো এখানে PC পাসওয়ার্ড না হয় ধরো তোমার হোম, ঠিক আছে যেটাই বলো। তো এটাকে আমরা কি করতে পারি যে পিসি পাসওয়ার্ডটাকে ধরো আমরা ইয়া ধরলাম পি ধরলাম, হ্যাঁ আনলক মাই হোম আনলক মাই পিসি এটা তুমি কিউ ধরলা। তো ইফ ইউ ক্যান আনলক মাই পিসি দেন ইউ ক্যান টেক মাই ডেটা। তার মানে আনলক পিসি তো আমি কিউ ধরছি আর টেক অ্যাওয়ে ডেটাকে নিলাম আর এর মধ্যে। তাহলে এখন আনলক পিসি আমার প্রথম স্টেটমেন্টেও আছে কনক্লুশন হিসেবে, সেকেন্ড স্টেটমেন্টে আছে কন্ডিশন হিসেবে। তো এটাকে আমি কমন রেখে কি করতে পারি, এই ফার্স্ট স্টেটমেন্টের কন্ডিশনকে সেকেন্ড স্টেটমেন্টের কনক্লুশনের সাথে একটা রিলেশন দিয়ে দেখাতে পারি এন্ড ইট উইল বি ট্রু। তার মানে কি দাঁড়ায়, ইফ ইউ হ্যাভ মাই পিসি পাসওয়ার্ড দেন ইউ ক্যান টেক মাই ডেটা। বুঝা গেছে? এখন এখানে পি এর জায়গায় তোমরা যে কোনো সিম্বলে ধরতে পারো এক্সেপ্ট দা টি এন্ড এফ। তো ওটা গেল হাইপোথেটিক্যাল সিলোজিজম, এটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। সো ডিসজাংটিভ সিলোজিজমে তোমার মডাস টলেন্সের মতো একটা নেগেশন থাকবে। সো এটা যদি হয় ট্রু তাহলে আমার কিউটাও ট্রু হবে। তার মানে টুডে, ইফ টুডে ইজ সানডে, আচ্ছা টুডে ইজ সানডে অর মানডে, এটা ধরো আমার স্টেটমেন্ট 1। তার মানে এটাকে আমি হচ্ছে সানডেটাকে ধরলাম পি আর অর যেটা আছে অর, মানডেটাকে কিউ। তাহলে টুডে ইজ নট সানডে, তার মানে যে নট পি, হ্যাঁ সানডে তো আমি পি ধরছি তাহলে নট পি, তাহলে মানে টুডে ইজ নট সানডে। তার মানে কি আজকে যদি সানডে না হয় তার মানে টুডে ইজ মানডে, অবশ্যই আজকে মানডে, ঠিক আছে? এরকম আরো এক্সাম্পল থাকতে পারে। বাট এই যে রুলস, আমি তো এখানে মাত্র 4টা রুলস বলছি, আসলে রুলস কিন্তু আগে তো আমরা 9টাই জানতাম, এখন নতুন আরো আসছে কিনা জানি না, বাট রুলস কিন্তু আরো আছে, এগুলো হচ্ছে যে ইনফার করার কাজে লাগে ডিডাকশনে। আরো এক্সাম্পল আছে, তুমি এটা দেখতে পারো। তো এই যে আমরা দেখলাম যে সিম্পল জাস্ট আমরা কিছু সিম্বল ধরে ধরে কি করতে পারি। ডিসজাংশন সিম্বলিজমের ওইটা একটু আবার স্লাইডটা জানতো কোনটা? মানে আগে আচ্ছা কমা আছে, হ্যাঁ কমা আছে। তো আমরা দেখলাম যে খুব সিম্পল ভাবে কি যে একটা স্টেটমেন্টকে সিম্পল একটা সিম্বলের মধ্যে নিয়ে এসে
সেক্ষেত্রে আমরা এরকম অনেক লম্বা লম্বা কমপ্লেক্স সেন্টেন্স বলো, প্যারাগ্রাফ বলো, তাদেরকে খুব সহজেই এনকোড করে শর্টলি রিপ্রেজেন্ট করতে পারি। এটা আমাদের সেই সুযোগটাকে দিচ্ছে, প্রপোজিশনাল লজিক দিচ্ছে, এন্ড সেখানে লজিক্যাল কানেক্টিভস ইউজ করা যাচ্ছে। কিন্তু এখানে একটু তারও কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি, যে আমাদের এরকম হতে পারে নলেজ রিপ্রেজেন্টেশন করতে করতে অনেক সময় আমাদের ইউজ করতে হয় অল, সাম, ফিউ, নান। এ ধরনের সিচুয়েশনের জন্য প্রপোজিশনাল লজিকের কাছে কোনো সলিউশন নাই। যেমন আমি যদি বলি অল দ্য স্টুডেন্টস অফ সিএসসি 403 অফ সেকশন ডি আর ইন্টেলিজেন্ট, এটা কিন্তু একটা কি বললাম, স্টেটমেন্ট বললাম আমি সেকশন ডি সম্পর্কে, তাই না? এখন এটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? তোমার এখানে একটা অল আছে, এটা কিন্তু তুমি প্রপোজিশনাল লজিকে দিতে পারবে না, কারণ এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ফ্রেজ বলতে পারি বা ওয়ার্ড বলতে পারি যেটাকে প্রপোজিশনাল লজিকে ডিল করা সুযোগ নাই। তো এই ধরনের সিচুয়েশনের জন্য আরেকটা লজিক পরবর্তীতে আসছে, সেটা হচ্ছে তোমার প্রেডিকেট লজিক অথবা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, এফওপিএল বলা হয়। তো ওটা আমার আরেকটা স্লাইড, যেটা বলতেছিলাম যে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং টেকনিক 2। কিন্তু সময় কি পাবো আর, তাহলে তো আমার আরো ক্লাস লাগবে। আরো ক্লাস লাগবে, যেটা হচ্ছে আমার প্রেডিকেট লজিক। তাহলে প্রেডিকেট লজিক অ্যান্ড ফাজি লজিক, এটা তো আমাদের আরেকটা ক্লাসে বসতে হবে। তোমরা ঈদের আগে কি আর পারবা একটা ক্লাস এক্সট্রা নিয়ে রাখবো? আমি যদি ম্যানেজ করতে পারি জানাবো, হ্যাঁ? তো তোমরা যদি বলো আমি মাথায় রাখবো, আমি তাহলে এটা শেষ করে দিতাম। একটা এক্সট্রা ক্লাস কি সময় হবে এরকম সকাল টাইমে? 12:30, 12:30 দিলে হয় কি, ধরো আমি যেমন ল্যাবটা কি ছিল, একটা অ্যাডিশনাল ল্যাব নিছি না, এটা কিন্তু কোনো শিডিউল ক্লাস শিডিউলের ল্যাব না। তো ওইখানে দুটা গ্রুপকে নিয়ে আসছি ডিসকাশনের জন্য। আর থিওরি ক্লাসে তো আমাদের যত যাই হোক আলাদা আলাদাই ক্লাস নেওয়া লাগে। তো সেক্ষেত্রে এক্সট্রা ক্লাসে দেখা গেল তোমাদের ডাকলাম, আর একটা সেকশনেরও হয়, তো আমি 12:30 করতে গেলে পরপর ক্লাস নিলে আমার যে টাইম, যেমন আজকে তোমাদের নামাজ তোমরা হয়তো ধরতে পারবা, পরে ক্লাসে শেষ হতে একটু দেরি হয়ে যাবে, আর বাসায় তো ধরো একটু ইফতারের আয়োজন থাকে, সেজন্য আমরা একটু সকালে করি। 11টা কি প্রবলেম হয় তোমাদের? একটু আগে 10টায় করলে আরো ভালো আমি হয়। ওটা বলতে চাচ্ছিলাম 10টা করলে ভালো হয়, আগে আগে শেষ হয়ে যাবে সবাই মনে হয় ঘুমায়। তো আমি করলে 10টা 10:30 এদিকে করব, যেন অন্য সেকশন গুলাকেও আমি একটু ইয়ে করতে পারি, যে টপিকের দিক দিয়ে অ্যালাইন করে রাখতে পারি, কেউ আগে গেছে কেউ পিছিয়ে গেছে, অন্তত আমার সেকশন গুলা। তাহলে সেটা পসিবল ডেট কি, কালকে না পরশু? পরশু নেন, কালকে না, পরশু। পরশু, আচ্ছা। আমি একটু ইয়ে করি তো ওদের, দাঁড়াও আমি একটু দেখি যে ওরা আসছে কিনা, তো তোমাদের এটা একটু শেষ করে দিই। ফাজি লজিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা প্রেডিকেট লজিকে আসলাম, যেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল ওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। তো সেই স্পেশাল ওয়ার্ডগুলো কি, বাকিগুলো কিন্তু কমন, বাকিগুলো কমন। সেই স্পেশাল ওয়ার্ডগুলো হলো এই যে ফর অল, আমরা এটা তোমাদের কোথায় যেন আমি পড়ালাম, এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, বিভিন্ন ধরনের কোয়ান্টিফায়ার নিয়ে কাজ করতে পারে হচ্ছে প্রেডিকেট লজিক। তো এই উল্টা এটা তো আমরা জানি, এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ইট মিনস এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে অল, হ্যাঁ এভরিথিং এগুলা। আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে উল্টা ই, এটা রিপ্রেজেন্ট করছে সাম, ফিউ, এরকম। তো এখানে আমাদের কি করতে হবে, এটা অনেকটা প্রোলগের সাথে সিমিলারিটিস আছে, হ্যাঁ। তো প্রোলগে আমরা কি করতাম, এরকম ব্র্যাকেটের ভেতর আর্গুমেন্ট গুলো থাকতো আর বাইরে থাকতো কি প্রেডিকেটটা। তো আমরা এখানে একটাই শুধু পার্থক্য, আমরা প্রেডিকেট লজিকে ক্যাপিটালে লিখবো, ঠিক আছে?
প্রেডিকেট লজিকে ক্যাপিটালে লিখবো, আর সবকিছু মোটামুটি অনেকটাই প্রয়োগের সাথে সিমিলারিটিস আছে। এটা তো আমার সিম্বল আসতেছে না, মুশকিল হয়ে গেল। সিম্বল লাগবে, এটার সিম্বলগুলো আসতেছে না। ওয়েট, আমি তাহলে পিডিএফটা বের করি। এক মিনিট আমাকে। সো এখানে আমরা যেটা বলতেছিলাম, কোয়ান্টিফায়ার গুলো আমরা ইউজ করতে পারি। সো কিছু এক্সাম্পল যদি দেখি, ফর এক্সাম্পল এই যে এভরিথিং, এগুলো তো বোঝা যায়, এগুলো নিয়ে আলোচনা না করি। এভরিথিং ইজ লাভলি সাপোজ, হ্যাঁ, তো এভরিথিং ইজ লাভলি, দেখো স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন ইউজিং প্রেডিকেট লজিক অর প্রপোজিশনাল লজিক, এটা হতে পারে। অথবা তোমার রিপ্রেজেন্টেশন আছে, সেখান থেকে নলেজটাকে বের করা, দুই ভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। তো ম্যাক্সিমাম মনে হয় আমি স্টেটমেন্ট থেকে রিপ্রেজেন্টেশনটাই দিই। যাই হোক, আমরা যখন শিখবো, প্র্যাকটিস করবো, বোথ হয়ে প্র্যাকটিস করতে হবে। তো এভরিথিং ইজ লাভলি, এভরিথিং মিনস কি, আমার অল বোঝাচ্ছে না, সমস্ত কিছু বোঝাচ্ছে। এখন ইজ লাভলি, এখন এভরিথিংটা কোথায়, ক্লাসরুমে কিছু একটা স্পেসিফিক লোকেশনের কিছু বোঝাচ্ছে, কোনো কিছু বলে দেওয়া নাই। তো এই জন্য এটা আসলে সমস্ত, আমরা ধরে নিতে পারি যে পৃথিবীতে যা কিছু আছে সবই সুন্দর বা সবই বিউটিফুল। তো সেক্ষেত্রে আমরা ফর অল এক্স, মানে এক্স কে এখানে আসলে সবকিছু ধরতেছি, এক্স ইজ লাভলি। তাহলে আমার এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তার সাথে যে ভেরিয়েবলটা এক্স, এটা আসলে এই তুমি যাকে রিপ্রেজেন্ট করতেছো, মানে এন্টিটি বলো বা যে অবজেক্টটাকে বলো, সেটাকে রিপ্রেজেন্ট করে। সো ফর অর এক্স, এক্স ইজ লাভলি। তো ইজ কিন্তু আমার ওরকম কোনো ইয়া না, মেজর কোনো ভেরিয়েবল না যেটাকে আমার এখানে দেখাতেই হবে। তাই জন্য এখানে কিন্তু উজ্জ্ব আছে জিনিসটা। আর কেউ যদি ইজ দিতে চাও, তাহলে ইজটা হয়ে যাবে বাইরে প্রেডিকেট হিসেবে, আর এক্স এর পাশে কমা দিয়ে লাভলি দিতে পারো। তো আমি বলবো এই ধরনের সিম্পল স্টেটমেন্টের জন্য আসলে আমার ডাবল আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, একটা আর্গুমেন্ট দিয়ে আমরা ইজটাকে উজ্জ্ব রেখে লিখতে পারি। আর সামথিং ইজ লাভলি, তাহলে একই রকম, শুধু এখানে আমার এভরিথিং বাউলের জায়গায় সামথিং আসছে, তার মানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার চলে আসছে। আর এই পাশে এটা দেখো, এভরিথিং ইন দ্য গার্ডেন ইজ লাভলি, তার মানে কি, এখন আমার স্পেসিফিক একটা লোকেশন বলে দেওয়া আছে যে ওই গার্ডেনের যা আছে তার সমস্ত কিছুই কি লাভলি। তার জন্য এখানে রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে, যে ফর অল এক্স ইফ এক্স ইজ ইন দ্য গার্ডেন। দেখো এখন তুমি এখানে কমা দিয়ে দুটো আর্গুমেন্ট নিয়ে আসতে হবে, কারণ তোমার এক্স কে কোথায় হতে হবে, এক্স যেন অবশ্যই গার্ডেনে কিছু একটা হয়। গার্ডেনের বাইরে যদি সে কিছু হয়, তাহলে তো তাকে আমি লাভলি বলতে পারবো না, কারণ আমার স্টেটমেন্টে বলে দেওয়া আছে এভরিথিং ইন দ্য গার্ডেন, এভরিথিং ইন দ্য ক্লাসরুম, এভরিথিং ইন ইউপি। এরকম ভাবে চিন্তা যদি করি, তাহলে ওই লোকেশনে যা আছে সেগুলাই, তার সমস্ত কিছুই লাভলি। যার জন্য এখানে আমরা প্রেডিকেটটা ইন দিছি, আর আর্গুমেন্টটা ডাবল হয়ে গেছে, যে এক্স এবং এক্স এর লোকেশন কোথায়, গার্ডেনে। ইফ এক্স ইজ ইন দ্য গার্ডেন দেন ইমপ্লাইজ, মানে কি দেন আসবে, তাই না, দেন এক্স ইজ লাভলি। দেখো এখনো ইজটা কিন্তু আমার উজ্জ্বল রয়ে গেছে, ইজটা কিন্তু আমরা আনিনি, ঠিক আছে। তার মানে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এখন এইখানেই হচ্ছে চ্যালেঞ্জ, একটা স্টেটমেন্ট দেখে বুঝতে হবে যে তুমি এটা লজিক্যাল কানেক্টিভস কার আন্ডারে ফেলবা, এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে চিন্তার বিষয়। তোমাকে এটা দেখে বুঝতে হবে যে আমি কোন ধরনের লজিক্যাল কানেক্টিভস দিয়ে, রিলেশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করব। সো এভরিথিং ইন দ্য গার্ডেন ইজ লাভলি, তার মানে কি, এটা অনেকটা কন্ডিশনের মতো, যে গার্ডেনে যা কিছু আছে সেটা সুন্দর। তো যে জিনিসটাকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, তাকে আগে গার্ডেনে হওয়া লাগবে, তাহলে সে কি হবে, লাভলি হবে। তো ইন দ্যাট সেন্স এটা আসলে ইমপ্লাইজে পড়ছে। এটা যেমন দেখো, all employees earning টাকা 30,000 or more per year pay taxes,
যারা 30,000 বা তার থেকে বেশি ইনকাম করে তারা প্রতি বছর কি দেয়, ট্যাক্স পে করে। তার মানে কি এটা একটা কন্ডিশনের মতো না? 30,000 বা তার বেশি যদি না হয় তাহলে কি ট্যাক্স দেবে? আসো তোমরা শুনতেছো? ইয়েস ম্যাম, আসি। হ্যাঁ, তার মানে এখানে তোমার একটা কন্ডিশন আছে যে তোমার যদি 30,000 বা তার বেশি ইনকাম না হয় তাহলে সে তো ট্যাক্স দিবে না। তাহলে পে ট্যাক্স এটা হচ্ছে তোমার একটা কনক্লুশন। আর কন্ডিশন কি? তার ইনকাম 30,000 বা গ্রেটার দ্যান ইকুয়াল 30,000 হওয়া লাগবে। তো ওটাকেই দেখো আমরা রিপ্রেজেন্ট করতেছি। এখন যাদের ইনকাম দেখো, যাদের ইনকাম গ্রেটার দ্যান ইকুয়াল 30,000 তারা সবাই তো ট্যাক্স দিবে। তো ওই ধরনের ওই গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্ট করতে তোমার কোন ধরনের কোয়ান্টিফায়ার লাগবে? অল লাগবে। কারণ অল দ্য এমপ্লয়িজ, যে এমপ্লয়ীদের, যে সকল এমপ্লয়ীদের আর্নিং হচ্ছে 30,000-এর বেশি, সমান বা বেশি, তারাই তো দিবে। তো ইন দ্যাট কেস আমার কিন্তু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার লাগবে। তাহলে ফর অল এক্স, ইফ এক্স ইজ এমপ্লয়ি and income of x is greater than equal 30,000, then x pay taxes. আচ্ছা, এখানে একটা ভুল আছে, টি হওয়া যাবে না, এটা হবে x pay taxes। তার মানে x তুমি পে ট্যাক্স পুরোটাই লিখতে পারো প্রেডিকেট হিসেবে। আমি বুঝাতে পারছি? মানে এখানে কি লিখবো? এক্স পে ট্যাক্সেস x তো ব্র্যাকেটে আর্গুমেন্ট। হ্যাঁ, পে ট্যাক্সেস এক্স, পে ট্যাক্স হচ্ছে তোমার ইয়াটা প্রেডিকেট। ব্র্যাকেটের বাইরে যেটা থাকে সেটাকে আমরা প্রেডিকেট বলি না? তাহলে লিখবো পে ট্যাক্স এক্স এরকম। হ্যাঁ, পে ট্যাক্স, পি এ ওয়াই, পে আন্ডারবার ট্যাক্স দাও। আমি তো এটা লিখতে পারতেছি না, আমার এটা ওয়াকম শুধু পাওয়ার পয়েন্টের জন্য অপশন দেওয়া আছে। এখানে ধরো পে ট্যাক্স দিয়ে স্কেল অনলাইন ক্লাসের পে আন্ডারবার ট্যাক্স দিয়ে আমি এখানে এক্স দিয়ে দিলাম, হলো না? পুরোটাই দিলাম ধরো, ঠিক আছে? ইয়েস ম্যাম। সো দেখো, আগের মতোই আমরা কিন্তু যে প্রত্যেকটার জন্য আলাদা করে সিম্বল ধরছি, যেমন এমপ্লয়িকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইনকামকে আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, পে ট্যাক্সকে হয়তো পি দিতে পারো, তুমি লিখতে পারো পে ট্যাক্সকে তুমি পি ধরতেই পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে তুমি শুধু পি দিলেও হবে, আর যদি পুরোটা লেখো আমি যেটা দেখালাম সেটা লিখলেও হবে। আর গ্রেটার দ্যান ইকুয়ালকে তুমি জিই ধরছো, তারপরে তুমি কি নিয়ে আসছো? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অথবা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার নিয়ে লজিক্যাল কানেক্টিভস দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছো। তো ওটার সাথে এটা এতটুকুই পার্থক্য, আর প্রলোগের সাথে অনেকটাই মিল আছে। তারপরে হচ্ছে এটা নিয়ে একটু দেখি যে নো এমপ্লয়িজ আর্ন মোর দ্যান দ্য প্রেসিডেন্ট। কোনো এমপ্লয়ি প্রেসিডেন্টের থেকে বেশি আর্ন করে না। তাহলে কি হবে এখানে? কোনো এমপ্লয়ি, হ্যাঁ, তার মানে অল এমপ্লয়ি। তুমি এটাকে, আচ্ছা তোমরা যে গ্রামারে পড়ছো না, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে নেগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে আছে? ওরকম করতে পারি আমরা যে নো এমপ্লয়ি মানে কি? কোনো এমপ্লয়ি না, তাই না? অল দ্য এমপ্লয়ি, অল দ্য এমপ্লয়ি, সব এমপ্লয়ির আর্নিং কি সমস্ত প্রেসিডেন্ট থেকে কম, অথবা সমস্ত প্রেসিডেন্ট কি করে সমস্ত এমপ্লয়ি থেকে কম টাকা উপার্জন করে। তুমি সেন্টেন্সটাকে সাজাতে মানে কি বলে চেঞ্জ করতে চাও, গ্রামার তো ওইভাবে আমরা চেঞ্জ করে নিয়েও করতে পারি। সো এখানে ওইভাবে করা আছে, দেখো যে ফর অল এক্স and for all y, if x is employee and y is president, then income of x is not greater than equal income of y. বুঝাতে পারলাম? আবার বলতেছি, আমার এখানে দুইটা এন্টিটি আছে, সমস্ত প্রেসিডেন্ট এন্ড সমস্ত এমপ্লয়ি। তো তাদেরকে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দেওয়া লাগবে, কারণ যত এমপ্লয়ি আছে এবং যত ধরনের যত পুরো বিশ্বে যত প্রেসিডেন্ট আছে সবাইকে বোঝানো আছে। রিয়েল কেস আলাদা, কোনো কোনো দেশে আছে প্রেসিডেন্টের ইনকাম কিন্তু এমপ্লয়িদের থেকে অনেক কম, ওটা আলাদা, বাট আমরা এখানে বোঝাচ্ছি আসলে সব। তো ইন দ্যাট কেস ফর অল এক্স and all y, if x is employee and y is president, then income of x is not greater than equal income of y.
তোমাদের যখন আমি ল্যাবে প্রলোগ করাইছি আমার সাথে যে ইয়াটা আসছো, তাদেরকে কিন্তু আমি কিভাবে একটা স্টেটমেন্ট আটার করতে হয় সেটা শিখাইছি। তো অনেকটা ওইটাই কিন্তু এখানে আছে। এখানে কিছু এক্সাম্পল আছে, নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। আর এখানে দেখো আলাদা আলাদা স্টেটমেন্ট, কিন্তু এটা পুরাটাকে যদি আমি একসাথে করি তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ দাঁড়া যাবে। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে ধরে নিতে পারি যে তোমার কি বলা যায়, অ্যালপাইন ক্লাবকে আমি এসি ধরলাম, এক্স হচ্ছে তোমার পার্সনটাকে বোঝাচ্ছি, পার্সোনাল বোঝাচ্ছি। তারপর স্কিয়ার যে তাকে আমরা এস ধরলাম, মাউন্টেন ক্লাইম্বারকে আমরা সি ধরলাম। হ্যাঁ, এরকম করে আমরা সিম্বলের মধ্যে ধরে নিব এনকোড করার জন্য। লাইকের দেখো যে এল প্রেডিকেট আর ভেতরে হচ্ছে এক্স কমা ওয়াই, এটাকে আমরা বলতেছি এক্স লাইকস ওয়াই। এল দিয়ে লাইকস প্রেডিকেটটা বোঝাচ্ছি। তো কোনটাকে কি ধরতেছি এটা আমরা শুরুতে বলে দিব, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফটাকে কি করব, এনকোড করে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক দিয়ে প্রেজেন্ট করব। তো বেসিক ফ্যাক্ট যদি হয় যে এভরি মেম্বার অফ দ্য আলপাইন ক্লাব, আচ্ছা এটা ছিল তোমার বেসিক ফ্যাক্ট, খুব সিম্পল। টনি, মাইক অ্যান্ড জন বিলংস টু দ্য আলপাইন ক্লাব। ধরো তোমাদের কি স্পোর্টস ক্লাব, হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি, এই যে নামগুলা দিয়ে সে হচ্ছে এসি মানে কি অ্যালপাইন ক্লাবটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা স্পোর্টস ক্লাবকে হচ্ছে এসপি দিতে পারি বা এসসি দিতে পারি, পারি না? বুঝতেছো? হ্যালো, তোমরা আসছো তো? তারপরে টনি লাইকস রেইন অ্যান্ড স্নো, তো এটা আমরা টনি লাইকস রেইন অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে টনি লাইকস স্নো, এটা আমরা করতে পারবো। তারপরে এখানে দেখো এগুলো একটু কমপ্লেক্স, ওগুলো ছিল সিম্পল বেসিক ফ্যাক্টস, এখানে হচ্ছে কমপ্লেক্স ফ্যাক্টস। তো একটা বাক্য দেখে বুঝতে হবে যে এই বাক্যর মেইন কানেক্টিভ ওয়ার্ড কোনটা। তো সেটা যদি করতে পারো, যেমন এখানে আমি একটু হাইলাইট করে রাখছি যে এত বড় একটা বাক্য, তারকে মেইন কানেক্টিভ হচ্ছে এই অ্যান্ড, তাহলে অ্যান্ড এর বাম পাশেরটুকু একভাবে আগে সলভ করব, ডান পাশেরটুকু সলভ করব, তারপরে দুটার ভিতরে অ্যান্ড দিয়ে কানেক্ট করে দিব। যেমন এটা আমরা যদি বলি মাউন্টেন ক্লাইম্বার্স ডু নট লাইক রেইন, ঠিক আছে, যারা মাউন্টেন ক্লাইম্ব করে তারা রেইন পছন্দ করে না, না করাটা স্বাভাবিক, তাহলে তাদের কাজে ব্যাঘাত ঘটে। এনিওয়ান হু ডাজ নট লাইক স্নো ইজ নট স্কিয়ার, স্নো যদি পছন্দ না করে তাহলে সে তো স্কি করতে যাবে না। যাই হোক, এখন তুমি এই পার্টটাকে আগে সাজাও। তার মানে কি মাউন্টেন ক্লাইম্বার্স ডু নট লাইক রেইন, তার মানে সকল মাউন্টেন ক্লাইম্বার্সকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস ফর অল এক্স, ইফ এক্স ইজ মাউন্টেন ক্লাইম্বার, দেন এক্স ডু নট লাইক বা নট লাইক রেইন। তারপর এই পাশেটা যাই, anyone who does not like snow is not a skier, তো not a skier হচ্ছে কনক্লুশন, not like snow হচ্ছে আমার কন্ডিশন। তাহলে ফর অল এক্স, ইফ এক্স not like snow, then এক্স ইজ নট এ স্কিয়ার। প্রথম একটু ইয়া মনে হবে, কিন্তু তুমি একটু ভালো মতো খেয়াল করো, যদি এই স্টেটমেন্টগুলোর সাথে এই সিম্বলিক এনকোডিংটাকে ঠিকঠাক আটার করতে পারো, লেফট সাইড রাইট সাইডটার সম্পর্কটাকে ঠিকঠাক ধরতে পারো, তাহলে এগুলো সহজ। আমি আবার একটা বলবো, দেখো বুঝো কিনা, একটা বলে দিচ্ছি, বাকিগুলো আর এক্সপ্লেন করবো না। আবার বলবো, মাউন্টেন ক্লাইম্বার্স ডু নট লাইক রেইন, তাহলে কি হবে এটা, all the mountain climbers না, for all x if x is mountain climber, c কে আমি বুঝাচ্ছি ক্লাইম্বার দিয়ে, for all x if x is mountain climber, then x not like rain। আর এই পাশে বলতেছি anyone who does not like snow is not a skier, তার মানে এখানে আমরা বলতেছি for all x if x not like snow, then x not a skier। এখন স্কিয়ার কে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, স্কিয়ার কে রাখছি আমরা এস এর মধ্যে, আর লাইক কে রাখছি এল এর মধ্যে। তাহলে নট লাইক কি, তার সামনে একটা নেগেশন হয়ে যাবে, আর নট স্কিয়ারের জন্য আমরা এস কে একটা নেগেশন দিলে নট স্কিয়ার হয়ে গেল। এই তো, এই যে শেষেরটা দেখি, ইজ দেয়ার এ মেম্বার অফ দ্য আলপাইন ক্লাব হু ইজ এ মাউন্টেন ক্লাইম্বার নট এ স্কিয়ার। দেখো এটা হচ্ছে যে কোশ্চেন মার্ক সেন্টেন্স গুলোকে কি বলে,
ওই কোশ্চেন বোধক সেন্টেন্সটাকে আমরা কি করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে গেছি, দেখো চেঞ্জ করে। দেয়ার আর সাম মেম্বার অফ দ্য আলপাইন ক্লাব হু ইজ মাউন্টেন ক্লাইম্বার বাট নট এ স্কিয়ার। তো অ্যাফার্মেটিভে নেওয়ার পরে তোমার কিন্তু এটা রিপ্রেজেন্টেশন এনকোডিং করাটা সহজ হবে, সিম্বলিক এনকোডিং, হ্যাঁ, সেটা এখানে করা হয়েছে। সো তোমরা এটা একটু ভালো মতো প্র্যাকটিস করো। এতটুকু হ্যাঁ, বাকিদেরকে দেখে এসো, আর আমি নেক্সট ক্লাসে শুধু ফাজি লজিকটা শেষ করে দিলে, আলোচনা করে দিলে হয়ে যাবে। ওটা পেজ বেশি মনে তাহলে দেখি কি আছে। ও বাকি হচ্ছে তোমার যে সিমান্টিক ফ্রেম এগুলা, হ্যাঁ এগুলো আমরা দেখবো না। সিমান্টিক নেট আর ফ্রেমটা দেখতেছি না আমরা, প্রপোজিশনাল প্রেডিকেট এন্ড ফাজি লজিক। এই স্লাইডটা তোমার আসলে প্রবলেম অফ এফওপিএল পর্যন্ত দেখতে পারো। এফওপিএল মনে হয় চ্যাপ্টার 13 পাবা বইতে, ঠিক আছে? তার মানে যে 18-19 পর্যন্ত দেখলে হবে। ওকে, আচ্ছা আজকে আমি তাহলে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। সবাই আসছে নাকি, কয়জন নাই? সময় নেই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। সবাই আছে। আচ্ছা দিয়ে দেবো না, যাও সবাইকে। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।